হ্যালো বন্ধুরা, আমি শাকগুরনীল। আজকে এই ভিডিওতে 2023 সালে আমার দেখা সবচেয়ে ভালো 10টা ছবির লিস্ট আপনার সামনে প্রেজেন্ট করব। এই বছর যে কটা বাংলা ছবি বেরিয়েছে, হতে পারে হাতে গোনা 4-5টা ছবি, ম্যাক্সিমাম আমার দেখা হয়নি, বাকি সমস্ত বাংলা ছবি আমার দেখা। তো সেই দেখা ছবিগুলোর মধ্যে টপ 10টা হতেই পারে আমার 10টা ছবির সঙ্গে আপনারা অনেকগুলোর ক্ষেত্রে একমত হলেন, অনেকগুলোর ক্ষেত্রে একমত হলেন না। আপনাদের টপ 10-এর মধ্যে হয়তো অনেকগুলো ছবি থাকবে না যেগুলোকে আমি আমার টপ 10-এ রাখবো। তো আপনাদের মতামতটা কি? আপনাদের টপ 10 বা টপ 5 বা টপ 15 হোয়াট এভার, যেটা আপনার জন্য কমফোর্টেবল হবে কমেন্ট করা, আপনারা কমেন্ট করুন। আপনাদের কোনগুলো ভালো লেগেছে এটা আমি জানতে অবশ্যই ইন্টারেস্টেড থাকবো। লিস্টে 10 নম্বরে আমি রাখবো বাঘা যতীন ছবিটাকে। দেব এবং অরুণ রায়ের ছবি, এই বছরই দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছে। ছবিটার মধ্যে ডেফিনেটলি অনেকগুলো সমস্যা রয়েছে, কিন্তু তবুও আমি 10 নম্বরে রাখছি। তার কারণ আমাদের এখানে মাস কমার্শিয়াল ছবি হওয়া বন্ধ হয়ে গেছে। এটা প্রপার মাস কমার্শিয়াল ছবি নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাস কমার্শিয়াল ছবি যখন প্রপারলি করা হচ্ছে সেগুলো বক্স অফিসে খুব একটা সফল হচ্ছে না। তো দেব এই ছবির মধ্যে মার্চ করবার চেষ্টা করেছেন বাঙালি সেন্সিবিলিটি, তার সঙ্গে সঙ্গে ওই মাস কমার্শিয়াল জিনিসপত্র, ডায়লগবাজি, হিরো সোয়াগ, অ্যাকশন, এন্ট্রি সব কিছুকে। এখানে কিন্তু দেখবেন এমন একটা পার্সোনালিটিকে নিয়ে ছবি করা হয়েছে যার সঙ্গে বাঙালি রেজোনেট করতে পারবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই সাউথ ইন্ডিয়ান জিনিসপত্রগুলো বা ওভার দি টপ লাউড জিনিসপত্রগুলো যেগুলো আজকের দিনের ইউথ দেখতে পছন্দ করছে, সেগুলোর কোথাও একটা সংমিশ্রণ ঘটানোর চেষ্টা এখানে মেকারদের ছিল। তারা সম্পূর্ণরূপে সফল হয়নি, কিন্তু প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই হয়। 9 নম্বরে আমি রাখবো শিবপুর ছবিটাকে। স্বস্তিকা এবং পরমব্রত অভিনীত ছবি। প্রথম কথা তো গল্পটা খুব ভালো ছিল, গ্যাংস্টার ড্রামা। এই জনরাতে আমাদের বাংলাতে খুব একটা ছবি হতে আমরা এখন দেখতে পাই না। যে ধরনের রনেস, যে ধরনের ব্রুটালিটি ছবির মধ্যে ছিল, সেটা বাংলা সিনেমাতে কমপ্লিটলি মিসিং। এখানে ডিরেক্টর চেষ্টা করেছেন কিছু একটা নতুন অফার করবার, আর ডেফিনেটলি ছবিটার মধ্যে কিছু সমস্যা ছিল। আমি যখন রিভিউ করেছি, আলোচনাও করেছিলাম, কিন্তু তবুও এগেন এই প্রচেষ্টাটা সাধুবাদ জানাতেই হয়, কারণ আমাদের এখানে ঘিসিপিটি কিছু জিনিস হয়, তার বাইরে গিয়ে ডিরেক্টর অ্যাটেম্প করেছেন কিছু একটা। ছবিটা কিন্তু অ্যাট সাম লেভেল ওয়ার্কও করে। 8 নম্বরে আমি রাখবো কৌশিক গাঙ্গুলির পালান ছবিটাকে। মৃণাল সেনের ছবি খারিজ, সেখানে অঞ্জন দত্ত এবং মমতা শঙ্করের যে ক্যারেক্টারগুলো 40 বছর পরে তাদের লাইফটা কিরকম হতে পারে, কৌশিক গাঙ্গুলির একটা টেক সেটাকে নিয়ে এই ছবির মধ্যে আমরা দেখতে পাই। নীতিপরায়ণতা, ন্যায়বোধ, মূল্যবোধ এগুলোকে কেন্দ্র করেই ছবি চিত্রনাট্য পরিচালক তৈরি করেছেন। আমার মনে হয় আজকের দিনে এরকম একটা ছবি যথেষ্ট বেশি দরকার ছিল। হ্যাঁ, খারিজের মতন, মানে আমি বলবো না যে খারিজ লেভেলের সিনেমা এটা, কিন্তু তবুও খারিজের একটা যোগ্য সিকুয়াল, খারিজের এসেন্সটা কোথাও একটা এই ছবির মধ্যে খুঁজে পাওয়া যায়। বিশেষ করে ছবিটা যেভাবে শেষ হয় সেটা ডেফিনেটলি আমার হৃদয় ছুঁয়ে গেছিল। 7 নম্বর, 6 নম্বর এবং 5 নম্বর পজিশনে তিনটে বাংলা ছবির মধ্যে কোনটাকে আমি আগে রাখবো, কোনটাকে আমি পরে রাখবো, সেটার ব্যাপারে আমি যথেষ্ট বেশি কনফিউজ ছিলাম। পরবর্তীতে আমি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলাম যে 7 নম্বরে আমি রাখবো চেঙ্গিস ছবিটাকে। জিৎ অভিনীত ছবি, এই বাজেটের ছবি আমাদের এখানে হয় না। এগেন গ্যাংস্টার ড্রামা, সেটাও আমাদের এখানে আমরা খুব একটা হতে দেখতে পাই না। গানগুলো ফ্যান্টাস্টিক ছিল, জিতের পারফরমেন্স খুব ভালো ছিল, সমস্ত ধরনের কমার্শিয়াল মেটেরিয়াল যেটা একটা বাংলা ছবির থেকে আমরা আশা করতে পারি সবকিছু ছিল ছবিটার মধ্যে। বক্স অফিসে আশা অনুরূপ পারফরমেন্স ছবিটা করতে পারেনি, এটা সত্যি কথা। হ্যাভিং সেড দ্যাট, এই ধরনের ছবিকে আমাদের সমর্থন করাটা দরকারি, যাতে পরবর্তীতে এই ধরনের ছবি জিৎ বা অন্যান্য যারা সুপারস্টার রয়েছে, অন্যান্য বড় প্রোডাকশন হাউস, তারাও করবার কথা ভাবে। 6 নম্বরে আমি রাখবো কাবুলিওয়ালা ছবিটাকে। সুমন ঘোষের ছবি, মিঠুন চক্রবর্তীর ছবি। মিঠুন চক্রবর্তীর ফ্যান্টাস্টিক পারফরমেন্স, এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স যে কোনো বাংলা ছবির কথা আমি বলছি। মিঠুন দা জাস্ট ফাটিয়ে দিয়েছে ছবির মধ্যে, এবং বাচ্চা মেয়েটার কাজ প্রচন্ড ভালো ছিল। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালাকে নিয়ে সিনেমা, আপনারা বুঝতেই পারছেন টেক্সটটা কতটা বেশি ভালো, ফলত গল্প ভালো, এটার বলার অপেক্ষা রাখে না। ডেফিনেটলি ছবির মধ্যে একটা সমস্যা রয়েছে, আমি কয়েকদিন আগে রিভিউ করেছি, আপনারা দেখেছেন। ডিরেক্টরের নিজের টেকটা নেই ছবির মধ্যে, সেটা আমার মিসিং মনে হয়েছে। জাস্ট টেক্সটটাকে প্রচন্ডভাবে তিনি ফলো করেছেন, কিন্তু তবুও আবেগটা কিন্তু কাজ করে ছবির মধ্যে। মেইনলি সেটা মিঠুনদার পারফরমেন্সের জন্য বেশ কিছু ভালো মোমেন্টস ডিরেক্টর ডিজাইন করেছেন। এই ছবিটা ডেফিনেটলি লিস্টে থাকবে। 5 নম্বরে আমি রাখবো বাংলাদেশের ছবি, রায়হান রাফি পরিচালিত ছবি সুড়ঙ্গকে। প্রথম কথা হচ্ছে এই ছবিটা টেকনিক্যালি প্রচন্ড বেশি সাউন্ডেড, প্রচন্ড সাউন্ডের একটা ছবি। আমরা বাংলা ভাষাতে, আমি দুই বাংলা মিলিয়ে বলছি, বাংলা ভাষাতে এত টেকনিক্যালি সাউন্ডেড ছবি কিন্তু খুব একটা দেখতে পাই না। ছবিটার মধ্যে ডেফিনেটলি কিছু সমস্যা রয়েছে, ছবিটা নিখুঁত ছবি নয়, পারফেক্ট ছবি নয়, কিন্তু ছবির মধ্যে আফরান নিশোর পারফরমেন্স এত বেশি ভালো যে আপনাকে সমস্ত ধরনের খামতি যেগুলো ছবির মধ্যে রয়েছে আফরান নিশো একা সেগুলো ভুলিয়ে দেয়। 2023 সালে আফরান নিশো সুড়ঙ্গতে যে পারফরমেন্স, সেটাকে বিট করবার মতন অন্য কোনো পারফরমেন্স আমি অন্য কোনো বাংলা ছবিতে দেখিনি। 4 নম্বরে আমি রাখবো কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনী ছবিটাকে। এটা একটা ফ্যামিলি ড্রামা, কিন্তু যে ধরনের, মানে ফ্যামিলি ড্রামা বলতে যেটা আমাদের ইমেজ তৈরি হয় মাথার মধ্যে বাঙালি দর্শকদের, কারণ ফ্যামিলি ড্রামার জনরাটাকে এত বেশি বস্তাপচা করে ফেলেছে এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে দাঁড়িয়ে এই ফ্যামিলি ড্রামাটা একটা ফ্রেশ এয়ার। কৌশিক গাঙ্গুলি দেখিয়ে দিয়েছেন জনরাটার মধ্যে কোনো সমস্যা নেই, জনরাটা যথেষ্ট ভালো যদি হ্যান্ডেল করতে পরিচালক জানে। সাটেল
সাবটেলটির সঙ্গে যেভাবে তিনি কনফ্লিক্ট পয়েন্টগুলোকে ছবিতে ডিজাইন করেছেন, অহেতুক মেলোড্রামা ছবির মধ্যে রাখেননি এবং কমেডি ছবির মধ্যে এত ভালো, মানে অর্ধাঙ্গিনীর মতন ভালো কমেডি ছবি, এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি ড্রামা, কিন্তু এত সূক্ষ্ম হিউমার ছবির মধ্যে কৌশিক গাঙ্গুলির যে মানে পানিং যেটাকে আমরা বলি, সেটা বিউটিফুল। আমার ছবিটা খুবই ভালো লেগেছিল, আমি এন্টারটেইনড হয়েছিলাম। ছবিটা যেভাবে শুরু হয় সেটা দেখে মনে হয় না যে ভালো লাগতে চলেছে, খুব অ্যাভারেজ সাধারণভাবে ছবিটা শুরু হয়, ধীরে ধীরে ছবিটা গ্রো করে। ছবির মধ্যে পারফরমেন্সেস জয় এহসান, চুন্নি গাঙ্গুলি, অম্বরীশ প্রত্যেকের ভালো। লিস্টে 3 নম্বরে আমি রাখবো দেবের প্রধান ছবিটাকে। টনিক ছবিটা আমার একেবারেই পছন্দ নয় অভিজিৎ সেনের। প্রজাপতি কিছু জিনিস অবশ্যই সেই ছবিটার মধ্যে ভালো ছিল, ওভারঅলে আমার খুব পছন্দের ছবি নয়, কিন্তু প্রধান আমার কিন্তু সিরিয়াসলি পছন্দের ছবি। ছবিটা ভালো লেগেছে বিকজ অফ ইটস বিষয়বস্তু, সাবস্টেন্স। ছবিটার মধ্যে গল্পটাই এমন একটা সাবজেক্টের সঙ্গে ডিল করছে যেটা আমরা বাংলা ছবিতে খুব একটা উঠে আসতে দেখি না। এটা একটা আদ্যপ্রান্ত পলিটিক্যাল ছবি, ফ্যামিলি ড্রামা ছবির মধ্যে ডেফিনেটলি রয়েছে, কিন্তু সেটাই মুখ্য নয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক ঘটনা, যেগুলোকে আমরা সোকল্ড বিক্ষিপ্ত ঘটনাও বলতে পারি, সেই বিক্ষিপ্ত ঘটনাগুলোর থেকে ইন্সপিরেশন নিয়ে চিত্রনাট্যের মধ্যে সেগুলোকে প্রপারলি প্লেস করা এবং একটা ওভারঅলে একটা গল্প দাঁড় করানো, যার মধ্যে একটু হিরোইজমও রয়েছে। আমি বলবো না এটা খুব একটা কমার্শিয়াল মাস ছবি, একেবারেই নয়, কিন্তু তবুও দেবের ক্যারেক্টারটাকে বা সৌমের ক্যারেক্টারটাকে অ্যাট টাইমস সেই হিরোইজমটা দেয়া হয়েছে। গানগুলো ছবির মধ্যে ওয়ার্ক করে, যেভাবে ছবিটা শেষ হয় লাস্ট 30-40 মিনিট, আপনাদেরকে সবই বলেছি, কয়েকদিন আগে রিভিউ করেছি, আপনারা জানেন, আপনারা অনেকে দেখেও ফেলেছেন। যারা দেখেনি আমি বলবো হলে চলছে, যান গিয়ে দেখুন। লিস্টে 2 নম্বরে আমি রাখবো বিক্রম এবং সোলাঙ্কি অভিনীত শহরের উষ্ণতম দিনের ছবিটাকে। এই ছবিটা কিন্তু আমার রিয়েলি ভালো লেগেছে। এই ছবিটা আমি জানি না কতটা ব্যবসা সফল হয়েছে, খুব বেশি ব্যবসা সফল হয়নি। কিছু মানুষ অবশ্যই দেখেছে, কারণ ছবিটার ওয়ারতমত প্রচণ্ড ভালো ছিল। ছবিটা ইয়ং অডিয়েন্সকে টার্গেট করছে, যেটা এই মুহূর্তে বাংলা সিনেমার কাছে খুব একটা নেই। আদারওয়াইজ এই ছবিটার মধ্যে কিন্তু সেই সমস্ত কিছু ছিল যা ইয়ং অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করবে, এবং একটা সলিড চিত্রনাট্য ছিল। প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রপারলি ক্লোজার দেওয়া হয়েছে, ক্যারেক্টার আর্ক ছিল, যে জিনিসটা ম্যাক্সিমাম বাংলা ছবিতে আমরা খুব একটা ভালোভাবে ফ্লেশড আউট হতে দেখি না। এখানে বিক্রমের পারফরমেন্স, সোলাঙ্কির পারফরমেন্স, তাদের প্রেমটা, তাদের যে পার্সোনাল লাইফে যে ক্রাইসিসগুলো, কেরিয়ার নিয়ে যে ক্রাইসিসগুলো, সব কিছুর সঙ্গে আমরা কিন্তু কানেক্ট করতে পারি। এবং যেভাবে ছবিটা শেষ হয় সেখানে কিন্তু ছবিটা এক ধাপ উপরে উঠে যায়, কারণ নর্মালি এই ধরনের ছবির এন্ডিং আমরা যেভাবে দেখি, এই ছবিটা কিন্তু সেভাবে এন্ড হয় না। 1 নম্বরে আমি রাখবো উইন্ডোজের ছবি রক্তবীজকে। শিবপ্রসাদ নন্দিতা জুটির ছবি, তাদের ছবির থেকে একটা এক্সপেকটেশন বাঙালি ফ্যামিলি অডিয়েন্স সবসময় রাখে, কিন্তু এবারে তাদের ছবিটা টেররিজম নিয়ে ডিল করছিল। ছবির লিড আবির, মিমি চক্রবর্তী, তারা কোথাও একটা গিয়ে ইয়ং অডিয়েন্সকেও কেটার করে, ইয়ং অডিয়েন্স তাদের দেখতে পছন্দ করে, এবং ছবিটার মধ্যে সেই সব কিছু আছে যা শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্সকে নয়, বরং যে কোনো দর্শককে আপিল করবে, যে কোনো এজ গ্রুপের, যে কোনো ক্লাসের অডিয়েন্সকে আপিল করবে। ছবিটা টাইট ছবি, যেভাবে ছবিটা শেষ হয় রক্তবীজ পার্ট 2 আসতে পারে সেরকম একটা হিন্টস দিয়ে, এখানে অঙ্কুশকে যেভাবে ইউজ করা হয়েছে এবং লাস্টে টুইস্টগুলো যেভাবে আসতে থাকে, প্রত্যেকটা ছোট ছোট অ্যাসপেক্টকে যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে, ছোট ছোট ক্যারেক্টারকে যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু রিয়েলি ছবির মধ্যে ওয়ার্ক করে। ছবির ক্লাইম্যাক্সটা সলিড ছিল, যে কারণেই ছবিটা কিন্তু 0খানা অলমোস্ট ফুল শো নিয়ে শুরু হয় পুজোর সময়, কিন্তু তারপর সবচেয়ে বেশি গ্রো করে এবং সবচেয়ে বেশি দিন হলে চলেছে পুজোর ছবিগুলোর মধ্যে রক্তবীজ। টপ 10টার মধ্যে রাখতে পারলাম না, কিন্তু বগলা মামা, যুগ যুগ জিও, ধ্রুব ব্যানার্জি পরিচালিত ছবি এবং অতনু ঘোষ পরিচালিত ছবি শেষ পাতা, এগুলো স্পেশাল মেনশনে রাখবো। আপনারা দেখতে পারেন ছবিগুলো, আশা করি আপনাদের ভালোই লাগবে। এটা ছিল আমার টপ 10 লিস্ট বাংলা ছবি 2023 সালের। আপনাদের লিস্টে কিরকম হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।